Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. At first, I would discuss in front of you about the right forms of verb. আমরা কথা বলতে গেলে বা লিখতে গেলে বা বলতে গেলে যাই কিছু আমরা ব্যবহার করি না কেন, ভার্বের ব্যবহারটা আমি বলেছি পূর্বের ক্লাসগুলোতে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতা আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর সাবজেক্ট কি বললাম দেখেন, সাবজেক্ট। আমরা সাবজেক্টটা কি খুঁজে বের করতে পারি? আজকের একটু পরে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে সাবজেক্ট বের করতে হয়, সাবজেক্টের সংজ্ঞা কি, এর উপরে একটা ক্লাস থাকবে। তো সবাই ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন। থ্যাংক ইউ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এইখানে আমাদের কয়েকটা জিনিস একটু শিখে আসতে হয়। আমরা সবাই সেগুলো দেখেছি আমার প্রথম দিকের ক্লাসগুলোতে। থার্ড পারসন, এখন আমাদের পারসন শিখতে হবে। সিঙ্গুলার নাম্বার, তাহলে নাম্বারও শিখতে হবে। নাম্বার এবং পারসন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলা হচ্ছে নাম্বার এবং পারসন। তো বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। আমরা সবাই এই নিয়মটা জানি, তাই তো? সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হবে না। যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যুক্ত করব। কোন জায়গায় যুক্ত করব দেখেন, হি প্লেস ফুটবল, করিম প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল, সুমনা প্লেস ক্রিকেট, তাই না? এখানে সাবজেক্ট যদি হি সি বা কারোর নাম হয়, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু ভার্বের পরে এস বা ইয়েস যুক্ত করব। দেখেন, হি প্লেস ফুটবল, যদি দিতাম দে, তখন কি হতো? দে প্লে ফুটবল। দে ব্যবহার করলে কি হতো? দে প্লে ফুটবল। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট হি হয়েছে, তাহলে এখানে হি প্লেস ফুটবল। মনে রাখবেন, শি রাইটস আ লেটার। কি বললাম? শি রাইটস আ লেটার। দেখেন, এখানে যদি আমি লিখতাম সে চিঠি লিখেছিল, কি বললাম? সে চিঠি লিখেছিল, তখন হি রোট হতো, শি রোট হতো, দে রোট হতো। কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট একজন রয়েছে এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য ভার্বের পরে এস বা ইয়েস হবে। আমরা এই জিনিসটা কিন্তু এখনো অনেক জায়গায় ভুল করি। তো এই ভুলটা আমরা আর করবো না। এখন থেকে আমরা এই ভার্বের ব্যবহারগুলো, ভার্বের ফর্মগুলো খুব ভালোভাবে যদি একটু জানতে পারি, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের আর ভুল হবে না। দে প্লে ফুটবল, তাই তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয়, তাহলে তাতে ডাজ নট ব্যবহৃত হয়। তখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকে না। এই জায়গাটা কিন্তু আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি নেগেটিভ হয়, তাহলে ডাজ নট ব্যবহৃত হয়, তখন কিন্তু আর এস থাকে না। যেমন দেখেন, হি গোস টু মার্কেট, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ মানে কি, মনে আছে তো? হ্যাঁ বোধক। তাহলে হি গোস টু মার্কেট, সে বাজারে যায়। আচ্ছা, সে বাজারে যায় না, হি ডাজ নট গোস টু মার্কেট। আমরা এটা অনেকে বলে ফেলি, হি ডাজ নট গোস টু মার্কেট। নো, এই ডাজ নট দিলে তখন এই যে গোজ, এইটা মূল ফর্মে ফিরে আসবে। হি ডাজ নট গো টু মার্কেট, নেগেটিভ হয়ে গেল। কি হলো বলেন? হি ডাজ নট গো টু মার্কেট। যারা আমরা গ্রামারে খুবই দুর্বল, প্রাথমিক লেভেলে আছি, তারা কিন্তু এই জায়গাটাতে ভুল করি। এটা ভুল করা যাবে না। কেন? হি ডাজ নট দিলে মনে রাখতে হবে, এই যে গোজ, জিও ই এস, এটা থার্ড পারসন, আবার ডাজ বসেছে, হি থার্ড পারসন। এই জন্য দুইটা থার্ড পারসন একটা বাক্যে বসতে পারে না। দুইটা থার্ড পারসন একটা বাক্যে বসতে পারে না। এটা আপনারা মনে রাখবেন সবাই খুব ভালোভাবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কথা শোনা যায়? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, কি বললাম এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? সে বাজারে যায় না, হি ডাজ নট গো টু মার্কেট। সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। এইভাবে আপনাদের আরো বাক্য করতে হবে। হি ইটস রাইস, সে ভাত খায়, হি ডাজ নট ইট রাইস। হি মেক্স এ হাউস, হি ডাজ নট মেক এ হাউস। তাহলে এখানে মেক্স দিতে হবে, আবার আরেক জায়গায় মেক দিতে হবে। অ্যাফার্মেটিভে মেক্স দিবেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে, আর নেগেটিভ করার সময় শেষ হয় আপনাকে কিন্তু ওই বেস ফর্মে মেক করতে হবে, গো করতে হবে, গোজ দেওয়া যাবে না। কেন হবে না? ব্যাখ্যাটা আমরা জেনে গেছি। রুল দেখেন আরো একটা, মডাল অক্সিলারি ভার্ব নিয়ে একটু কথা বলছি। বলা হচ্ছে কি, ওকে, মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো যদি থাকে, এই যে ওয়াট টু, নিড টু, ডেয়ার টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপরে ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না। অর্থাৎ এতটুকু মনে রাখবেন, মডাল নামক যদি কোনো ভার্ব কোনো বাক্যে থাকে, সেই বাক্যের পরে অন্য কোনো ভার্ব যদি থাকে, মডাল ভার্ব আরো একটি ভার্ব, এই যে আরো একটি ভার্ব, সেকেন্ড ভার্ব, এরপর সঙ্গে কোনো কিছু যোগ হবে না। যেমন দেখেন, এখানে লিখলাম হি ক্যান ডি ও ডু, হি ক্যান ডু, সরি,
জাস্ট ওয়েট এ মিনিট, হি ক্যান ডু, টি এইচ ই, দা, ডাব্লিউ ও আর কে। দেখেন কি লিখলাম, হি ক্যান ডু দা ওয়ার্ক, তাই না? সবাই একটু মন দিয়ে দেখবো আমরা, হি ক্যান ডু দা ওয়ার্ক, খুব সুন্দর একটা বাক্য। তো এই যে সে কাজটি করতে পারে, এখানে একটা আমি মডাল ভার্ব ব্যবহার করেছি। সেই মডাল ভার্বটা হচ্ছে কি? সেই মডাল ভার্বটা হচ্ছে ক্যান। এই যে ক্যান, এই বাক্যটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। তাহলে হি ক্যানস ডু দা ওয়ার্ক হতে পারতো, অথবা হি ক্যান ডাজ দা ওয়ার্ক হতে পারতো, কিন্তু সেটা আমি করলাম না কেন? সেটা করা যায়নি উপরের এই কথাটার কারণে। মডাল ভার্বের পরে কখনো মূল ভার্বের সঙ্গে অন্য কোনো কিছু যোগ হয় না। এই বাক্যে দুইটা ভার্ব রয়েছে, ক্যান একটা ভার্ব, ডু একটা ভার্ব। কি আছে দেখেন, যারা এই রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটি খুব ভালোভাবে করবে, যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক উপকার হবে। যারা লিখতে গিয়ে রাইটিং পার্টে খুবই দুর্বল, তাদের জন্য অনেক উপকার হবে। ভালোভাবে ক্লাসটা এনজয় করবো আমরা। হি ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, এটা বেস ফর্ম হিসাবে বসবে। মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কোন ফর্ম বলেন? প্রেজেন্ট ফর্ম। হি ক্যান ডু দা ওয়ার্ক, হি ক্যান ডু দা ওয়ার্ক। এই যে দেখেন, হি ক্যান, আমি কিন্তু এটা দেখে লিখিনি, এখানে সেটাই চলে আসছে অলরেডি। হি ক্যান ডু দা ওয়ার্ক, আই শ্যাল গো টু ইউনিভার্সিটি। দেখেন, এই শ্যাল দিলে এই গো কে আর কোনো পরিবর্তন করা যাবে না, গোয়িং হবে না, গোজ হবে না, ওয়েন্ট হবে না। আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাবো। ফিউচার টেন্সে একটা বে বি ব আসবে, কি আসবে বলেন? যারা টেন্সে খুবই দুর্বল, আমি আবারও বলছি, টেন্সের এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে। আপনি যদি ভালোভাবে শিখতে চান, ভালোভাবে ক্লাস করতে চান, আপনাকে অবশ্যই ভালোভাবে এইগুলা জানতে হবে। ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। হ্যাঁ, এই যে মাস্টের পর ওবে বসেছে, শুডের পরে স্টাডি বসেছে, শ্যালের পরে গো বসেছে, ক্যানের পরে ডু বসেছে। অর্থাৎ এই মডাল ভার্ব গুলার পরে অন্য যে ভার্বটা বসবে, এটা সর্বদা বেস ফর্মে বসবে। ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড টু, ডেয়ার, মাস্ট টু, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কি বললাম? যদি সেন্টেন্সটি প্যাসিভে করতে হয়, আর ওই প্যাসিভের বাক্যের ভিতরে অ্যাক্টিভ বাক্যে যদি কোনো মডাল ভার্ব থাকে, অর্থাৎ প্রথম বাক্যে, অ্যাক্টিভ বাক্যে, যেমন এই দেখেন, ইট ক্যান বি ডান, বা আই ক্যান ডু ইট, বা হি ক্যান ডু ইট, এই ধরনের বাক্য, ইট ক্যান বি ডান, এই ক্যান থাকলে ক্যানের পরে বি বসে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন ইট ক্যান বি রিটেন, ইট ক্যান বি ডান, ইট ক্যান বি রিটেন, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই মি। লিখে ফেলি, দেখেন, আই সি এ সি এ এন, আই ক্যান, ডি ও ডু, আই টি ইট, কি লিখলাম? আই ক্যান ডু ইট, তাই না? তাহলে এরপরে এইটার যদি আমি প্যাসিভ মুড করি, আই ক্যান ডু ইট, তাহলে ইটটা প্রথমে নিয়ে আসেন, ইট, সি এ এন, ক্যান, তারপর রয়েছে বি, মডাল ভার্বের পর একটা বি বসে যায়, যেমন ক্যান বি। হ্যাঁ, ক্যান থাকলে ক্যান বি, ইট ক্যান বি ডান, ডু থেকে আসবে ডান, ডি ও এন ই, ইট ক্যান বি ডান, বি ওয়াই, সরি, বি ওয়াই, ইট ক্যান বি ডান বাই মি, আই থেকে আসবে হচ্ছে মি। আচ্ছা, আই থেকে কি আসবে বলেন? মি। তাহলে এই যে বাক্যগুলো আমি করছি, দেখেন, ফুল স্টপ, এই যে দুইটা বাক্য, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, তাই তো? আচ্ছা, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এর প্যাসিভ ভয়েসটা কি হবে? এই ইটটা প্রথমে আসবে, এই অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে গেল, হিয়ার ইউ ক্যান সি, সাবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গায় বসে গেল, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আর ইট ক্যান বি ডান বাই মি, এটা আমার দ্বারা করা হতে পারে, ইট ক্যান বি ডান বাই মি। তাহলে দেখেন, এইখানে আমরা একটা জিনিস বলতে পারি, সেই বিষয়টা হচ্ছে কি, কোন বাক্যে যদি মডাল ভার্ব থাকে, ক্যান রয়েছে এই বাক্যে, মডাল ভার্ব কি আছে বলেন তো? মডাল ভার্ব ক্যান, তাহলে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আর প্যাসিভ মুড করার সময় ইট ক্যান বি ডান, এই ডুটাকে ভি3 করতে হবে, ডান হয়ে যাবে, আই ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই মি, দিস প্রবলেম ক্যান বি সলভড, এই সমস্যাটির সমাধান হতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, সেন্টেন্সটি প্যাসিভ মুড হলে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড, শ্যাল, শুড, হ্যাঁ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ইট ক্যান বি রিটেন, ইট ক্যান বি ডান, দিস প্রবলেম ক্যান বি সলভড,
বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হয় এবং অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। বাক্যটি যদি চিরন্তন সত্য, দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল ট্রুথ, এবং অভ্যাসগত কাজ হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসবে। যেমন দেখেন, একটা চিরন্তন সত্য, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কি বলেছে বলেন তো? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই যে দ্য আর্থ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আমরা সবাই জানি এটা চিরন্তন সত্য, তাই না? তাহলে এই চিরন্তন সত্যের বাক্যগুলো সবসময় কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও একটা চিরন্তন সত্য, এজন্য কিন্তু বাক্যগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমান কালে হয়েছে। সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেন্টেন্সে ইয়েট, ভালোভাবে মনে রাখবেন, বিভিন্ন জব প্রিপারেশন পরীক্ষায় কিন্তু এটা আসে, আমরা যদি ভালোভাবে এগুলো মুখস্থ করতে পারি, আমাদের ওই জায়গার নম্বরগুলো কিন্তু আমরা নিতে পারবো। সেন্টেন্সে যদি ইয়েট থাকে, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার, এগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আই হ্যাভ সিন হিম লেটলি, এভাবে দিতে পারে, আই হ্যাভ সিটে ব্র্যাকেটে দিয়ে দিল সি, হিম লেটলি, আই হ্যাভ সিন হিম লেটলি। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, এই যে ইভার রয়েছে না, এখানে বি ভার্বের ভি3 হচ্ছে বিন, বি ভার্বের ভি3 কি হবে? বিন। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? তাহলে এখানে জাস্ট, জাস্ট নাও, রিসেন্ট, অলরেডি, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার, এগুলা থাকলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। হি স দা বয়, সে বালকটাকে দেখেছিল, প্লেইং ইন দা ফিল্ড। আমাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে এইরকম একটা বাক্য থাকে, হি স দা বয়, ব্র্যাকেটে দিয়ে দিল প্লে, প্লে, হি স দা বয় প্লে ইন দা ফিল্ড। কিভাবে আমাকে পড়তে হবে? হি স দা বয়, সে বালকটিকে দেখেছিল, প্লেইং ইন দা ফিল্ড, মাঠে খেলতে, প্লেইং ইন দা ফিল্ড জিরান্ডিয়াল ওয়ার্ড হয়ে গেল। আই হার্ড হিম স্পিকিং ইংলিশ, হেয়ার থেকে এর ভি2 বসেছে হার্ড, আই হার্ড হিম স্পিকিং ইংলিশ, আমি তাকে ইংরেজি বলতে শুনেছিলাম। এই যে দেখেন, স, প্লেইং, হেয়ার্ড, স্পিকিং। বাক্যে সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, পরের ভার্বটা আইএনজি যুক্ত হবে। কি হবে বলেন তো? আইএনজি যুক্ত করতে হবে। হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড, নেভার ইত্যাদি এরপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। কি বসে? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। যেমন আই হ্যাড বেটার গো হোম, আই উড রেদার ডাই দেন বেগ, আই উড নট লেট ইউ গো। আই হ্যাড বেটার গো হোম, আই উড রেদার ডাই দেন বেগ, আই উড নট লেট ইউ গো। দেখেছেন? তাহলে এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আই হ্যাড বেটার গো হোম, ইউ উড রেদার ডাই দেন বেগ, তোমার ভিক্ষা করার চেয়ে বরং মরে যাওয়া ভালো, আই ওয়ন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। এই বাক্যগুলোর বাংলাটা জেনে রাখবেন। আমরা অনেক ইংলিশ ওয়ার্ডের বাংলা জানি না। আমরা এই যে মোবাইল ব্যবহার করি, তাই না? মোবাইলের অর্থ কি? আমরা প্রত্যেকটা কথায়, অনেকে আমাকে ভাইয়া বলে, স্যার বলে, তো এই স্যার শব্দের অর্থ কি? SIR, দেখেন SIR, এটার অর্থ কি, বাংলা মিনিং কি কেউ বলতে পারবেন? আমরা কিন্তু এই জায়গাগুলো ইংলিশ টু ইংলিশ বলে চলে যাই, কিন্তু এগুলার আমাদেরকে বাংলা জানতে হবে। আই ওয়ন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। এই উইল নট এর নেগেটিভ ফর্ম কিন্তু ওন্ট, উইল নট কে ওন্ট বলা হচ্ছে। এখানে লেট মানে অনুমতি দেওয়া, আই ওয়ন্ট লেট, আমি তোমাকে অনুমতি দিব না, ইউ গো, তোমাকে যেতে দিব না। সেন্টেন্সে ইয়েস্টারডে, অ্যাগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, দে ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। কোন শব্দগুলো থাকবে? ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, দ্য ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন হি কেম হোম ইয়েস্টারডে, হি কেম হোম ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু খুলনা লাস্ট মান্থ, হি ডিডন্ট গো টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে। এই দেখেন ডিড নট বসেছে, তাই না? বলছে অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট হবে। মনে রাখবেন, এই কথাগুলো আমরা এখন পড়ে যাচ্ছি, একটু পরে মনে থাকবে না শিওর, এটা বিজ্ঞান বলছে। আপনি এখন পড়ছেন, কালকে ভুলে যাবেন, কিন্তু আগামীকাল যদি আবার এটা দেখেন, আমার রেকর্ড ক্লাসটা দেখেন, PDF ফাইলটা একটু পড়েন, আপনার অবশ্যই মনে থাকবে। আপনি পড়বেন না, মনে থাকবে না। প্র্যাকটিস করতে হয়। একজন ফুটবল প্লেয়ারের যখন ফর্ম খারাপ হয়ে যায়, তখন তার যে দলীয় ক্যাপ্টেন বা কোচ প্রচুর পরিমাণে তাকে অনুশীলন করায়, প্রচুর পরিমাণে।
দেখবেন একজন ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার প্রচুর কসরত করে, শারীরিক কসরত করে। আমাদেরকেও তাই এই ল্যাঙ্গুয়েজের পিছনে সময় দিতে হবে। যারা সময় দিবেন, প্র্যাকটিস করবেন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন অনলি ফর 2 মান্থস, অনলি উইদিন 2 মান্থস। একসঙ্গে এদের কি বলছে এখানে দেখেন, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, উড নট হেল্প, ক্যান নট হেল্প। চারটা কথা বলেছি, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, উড নট হেল্প, ক্যান নট হেল্প, পাঁচটা। এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এদের পরে কি হয় বলেন, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হেয়ার, দেখেন ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হেয়ার, এখানে ফোনটি রাখলে তোমার কোনো অসুবিধা হবে কি? আমরা কিন্তু এই ধরনের কথা, আমরা সবাই স্পোকেন ইংলিশ শিখতে চাই, এই যেই কিন্তু স্পোকেন ইংলিশের ছোট ছোট ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এখানে ফোনটি রাখলে তোমার কোনো অসুবিধা হবে কি? ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হেয়ার। দেখছেন, আমরা কিন্তু এরকম প্রায়ই বলি যে আমি এই চেয়ারে যদি একটু বসি কোনো অসুবিধা হবে কি, বা আমি কি এই চেয়ারে একটা বসবো, এই চেয়ারে কি আমি একটু বসবো। এখানে উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, কুড ইউ প্লিজ, হ্যাঁ, এই শব্দগুলা, উড কুড, মনে রাখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এইটার ব্যবহার অনেক বিরাট। উড কুড শুড, তাই না? তো উডের ব্যবহারটা দেখবো, কুডের ব্যবহারটা। ডু ইউ মাইন্ড কিপিং দ্য মোবাইল বা ফোন হেয়ার, এখানে ফোনটি রাখলে তোমার কোনো অসুবিধা হবে কি? তো দেখেন এই যে এখানে বলেছি, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হেয়ার, এখানে ফোনটি রাখলে তোমার কোনো অসুবিধা হবে, দরজাটি বন্ধ করলে আপনার সমস্যা হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দেখেছেন, দরজাটি বন্ধ করলে আপনার কোনো সমস্যা হবে। তো এই ধরনের কথাগুলা, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, বা উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম, অর্থাৎ এখানে ভদ্রতা প্রকাশে দেখবেন যারা নেটিভ ইংলিশ স্পিকার বা যারা ফরেনার, বিশেষ করে ইউকে, ইউএসএ, তারা কিন্তু প্রত্যেকটা কথায় থ্যাংক ইউ ব্যবহার করে, এক্সকিউজ মি ব্যবহার করে, সরি ব্যবহার করে, উড ব্যবহার করে এবং কুড ব্যবহার করে। উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, আপনি একটা অফিসে চাকরি করছেন, আপনার অফিসে নতুন একজন কর্মচারী যোগদান করেছে, আপনার পাশের টেবিলে, পাশের চেয়ারে বসছেন, আপনি বলবেন যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, দয়া করে আপনার নামটি কি বলবেন। এই উডটা এখানে ব্যবহার করা হয়েছে ভদ্রতা প্রকাশে। কিসে ব্যবহার করা হয়েছে? ভদ্রতা প্রকাশে, মনে রাখবেন এটা। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। এগুলা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট এই রুলগুলা। আপনারা হয়তো মনে করছেন যে স্যার পড়িয়ে যাচ্ছে, আমিও শুনছি, নো, এটাকে আপনাকে মনের খাতায় সুন্দরভাবে সেখানে লাগিয়ে রাখতে হবে। এগুলা ভুলে গেলে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করেন, সঠিকভাবে লিখতে চান, সঠিকভাবে বলতে চান, এগুলা ব্যবহার করেই আপনাকে বলতে হবে। উইথ এ ভিউ টু এর অর্থ হচ্ছে জন্য, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমার পথপানে তাকিয়ে আছি। আই ওয়েন্ট শপিং উইথ আ ভিউ টু বাইং আ মোবাইল, আই ওয়েন্ট শপিং উইথ আ ভিউ টু বাইং আ মোবাইল, আই ওয়েন্ট শপিং, আমি কেনাকাটা করতে, আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, বা আমি শপিং করতে গিয়েছিলাম, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে বা জন্য, কিসের জন্য, টু বাইং আ মোবাইল ফোন। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, অর্থাৎ উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মনে রাখবেন এই কথাগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। ইস, এভরি, আইদার, নাইদার, এভরি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার ফর্ম হয়। কি বললাম? ইস, ইস মানে প্রত্যেকে, এভরি মানেও তাই, আইদার দুইয়ের মধ্যে একজন, নাইদার দুইয়ের মধ্যে একজনও না, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, দেখেন এই যে ইস রয়েছে না, এর জন্য কিন্তু এখানে ওয়াজ বসেছে। ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে আমরা স্টুডেন্টস এস দেখে অনেকে ওয়ার বসিয়ে দেয়, নো, ইটস রং। রাইট কি হবে? ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী, এর ভিতরে থেকে বলছে প্রত্যেকে, ছাত্রছাত্রীদের প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝাচ্ছে, এই জন্য এখানে ওয়াজ হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ নট প্রেজেন্ট, নেগেটিভ করতে হবে। আমার ক্লাসে আমি একটা কথা আপনাদেরকে বলি, প্রত্যেকটা ক্লাসে একটা বাক্যকে আমরা 4 ভাবে যেন মুভ করতে পারি। কিভাবে? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, আপনাকে করতেই হবে। আপনি যদি ভালোভাবে কথা বলতে চান, আমি ভাত খাই, আই ইট রাইস, এইটাকে আমি বললাম, বলেন তো আমি ভাত খাই না, আই ডো নট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট গো দেয়ার, আই ডোন্ট মেক এ হাউস, আই ডোন্ট রাইট এ লেটার, আই ডোন্ট টক। তাহলে এই যে দেখেন নেগেটিভ করলাম, সাবজেক্ট অনুসারে নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাজ নট আসে। আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার, ইন্টারোগেটিভ কি হবে? ডু আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে?
ডোন্ট আই রাইট এ লেটার? দেখছেন, এইভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে, একটা থেকে আরেকটায় নিতে হবে। একটা বাক্য দিয়ে কিভাবে আমরা 30টা বাক্য, একটা ভার্ব দিয়ে 30+ সেন্টেন্সেস উইথ ওয়ান ভার্ব। আমি একটা ক্লাস নিয়েছিলাম, যারা করেছেন তারা পারবেন। একটা বাক্য থেকে 30টা বাক্য করা যায়। আপনি যদি 1000 ইংরেজি বাক্য আপনার জানা থাকে, আপনি সেইটাকে মুহূর্তের ভিতরে 30,000-এ রূপান্তর করতে পারবেন। কত হাজার? 30,000। তো এইভাবে যদি আমরা শিখি, কেন পারবো না? কথা বলতে পারবো, অবশ্যই পারবো। কথা বলাটা তো আমেরিকার যে বোয়িং কোম্পানি, বিমান ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধান করা লাগে। কথা বলতে গেলে তো ওই ধরনের কোনো সমস্যার সমাধান করা লাগে না। আপনি এখানে ভার্ব চিনবেন, সাবজেক্ট চিনবেন, অবজেক্ট চিনবেন, বাক্য কিভাবে সাজাতে হয়, এগ্রিমেন্ট চিনবেন, সিকুয়েন্সটা বুঝবেন, অবশ্যই হয়ে যাবে। ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করতে হবে। আমি আপনাদের গত কয়েকটা ক্লাসে পর পর কয়েকটা ভার্বের শীট দিয়েছি, আজকে আর দিব না। এই ভার্ব শীট গুলো যারা একটু মুখস্থ করতে পারবে, তারাই কিন্তু স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবে। আমি যদি বলি রহিম ভাত খেতে থাকবে, রহিম স্কুলে যেতে থাকবে, রনি একটা ছবি আঁকতে থাকবে, আমি যে যখনই বললাম সঙ্গে সঙ্গে একেবারে মাইক্রো সেকেন্ডের ভিতরে যদি আপনি টেন্সটা ধরে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনাকে ধরতে হবে। কেন ধরতে হবে বলেন তো? আপনি যখন কোথাও ইংলিশে বক্তব্য দিবেন, তখন তো ওই সময় দিবে না আপনাকে। ব্রেনে যা বাংলা আসবে, সেকেন্ডের ভিতরে ওইগুলো কিন্তু আপনাকে ইংলিশে অনুবাদ করে আপনার মুখ থেকে ডেলিভারি দিতে হবে। অর্থাৎ আপনি সময় পাবেন না। কিভাবে? প্রথমে আপনাকে শিখতে হবে যে আমি ভাত খাই কিভাবে সাজাবো। আমি খাই ভাত কি হবে? আই খাই, আমি খাই ভাত, IEAT, আই ইট। তারপর হবে RICE, আই ইট রাইস। দেখেন, আমি ভাত খাই, আমি খাই ভাত, আই ইট রাইস। কিভাবে সাজালাম? প্রথমে সাবজেক্ট। কিভাবে সাজালাম বলেন? প্রথমে সাবজেক্ট, তারপর ইংরেজিতে কি দিতে হয়? সাবজেক্টের পর অবজেক্ট দিতে হয়, সরি ভার্ব দিতে হয়। আই হচ্ছে সাবজেক্ট, এরপর ভার্ব বসেছে ইট। তারপর কি হবে? অবজেক্ট বলবে রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই না, আমি কি ভাত খাই? আমি কি ভাত খাই না। প্রত্যেকটা বাক্য আপনি 4 ভাবে কনভার্ট করা শেখেন। আপনি যদি অল্প সময়ের ভিতরে কথা না বলতে পারেন, আমি তার গ্যারান্টি দিচ্ছি অবশ্যই পারবেন। এইভাবে আপনাকে বৃদ্ধি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। আমি কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, অন ভার্ব উইথ 30+ সেন্টেন্স। একটা ভার্ব দিয়ে 30টারও বেশি বাক্য করা যায়। গো ভার্ব দিয়ে শিখিয়েছিলাম। ওখানে আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা গো বাদ দিয়ে রাইট দিয়ে করবেন। অনেকেও দেখছি যে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে হোমওয়ার্ক গুলো। তো এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে একটা সঠিক গাইডলাইন ধরে এগোতে হবে। এখানে যারাই ক্লাস করছেন, 100-র উপর স্টুডেন্ট এই মুহূর্তে আমার ক্লাসে রয়েছেন। আমরা কথা বলতে পারি না কেন, কখনো ভেবে দেখেছেন? আমরা কথা বলতে পারি না কারণ আমাদের কি শিখতে হবে আর আমাদের কি কি মেনু থেকে বাদ দিতে হবে, এই জিনিসটা আমরা আজও বুঝতে পারিনি। এই জন্য আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটাতে কথা বলতে পারি না। এই ভাষায় কথা বলতে গেলে আপনাকে প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব চিনতে হবে। কিভাবে তিনটা পরপর সাজিয়ে বসানো যায় এটা শিখতে হবে, সিকোয়েন্সটা শিখতে হবে, ভার্বের ব্যবহার শিখতে হবে, নাম্বার জেন্ডার শিখতে হবে, কেস শিখতে হবে, অ্যাডজেক্টিভ শিখতে হবে, প্যাসিভ মুড শিখতে হবে। আর সর্বোপরি প্রথমে তো টেন্স সেন্টেন্স আপনাকে শিখতেই হবে, মডাল ভার্ব শিখতে হবে। সব বাক্য কিন্তু টেন্স দিয়ে বলা যায় না। আমি ভাত খাই, আই ইট রাইস, আর আমি ভাত খেতে পারি, এখানে কি আপনি কোনো টেন্স ব্যবহার করে করতে পারবেন? আপনাকে একটা টেন্সের সঙ্গে ছোট্ট একটা মডাল ভার্ব ব্যবহার করতে হবে। আই ইট রাইস, আই ক্যান ইট রাইস। আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আর আমি ভাত খাই, আই ইট রাইস, কি হবে বলেন? আইট রাইস। অন দা অন অফ দ্য রোবার্স ওয়াজ ভেরি ক্লেভার। এই যে যে রুলটা পড়ছিলাম, ইজ, এভরি, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এনিবডি, এগুলো থাকলে ভার্বের সাথে সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। অন অফ দ্য রোবার্স, দেখেন রোবার মানে কি বলেন তো? ডাকাত। তা বলছে অন অফ দ্য রোবার্স, এখানে অয়ার হওয়া কথা, কিন্তু এই যে অন অফ দ্য রয়েছে না, এখানে অজ হবে। অন অফ দ্য রোবার্স ওয়াজ ভেরি ক্লেভার, ডাকাতদের ভিতরে একজন ছিল খুব ক্লেভার। ডাকাতদের ভিতরে একজন ছিল খুব চালাক, তাই না? এরপর দেখেন ব্র্যাকেটে বি থাকলে, কি বললাম বলেন? ব্র্যাকেটে যদি কখনো বি থাকে, দেখেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এটা আসে, পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী অ্যামিজার ভার্বের, অ্যামিজার অজয়ের বিন হতে পারে। যদি কখনো বি থাকে, মনে রাখবেন ওখানে অ্যাম হতে পারে, অ্যামিজার অজয়ের বি বিন বিং। কখনো স্বয়ং বি নিজে বি হিসাবে বসে যেতে পারে। বি কিন্তু স্বয়ং নিজেই একটা ভার্ব। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, দেখেছেন এখানে বি, টু বি মানে হওয়া। আল্লাহ, বি এভরিহোয়ার, এখানে কি হবে? আল্লাহ সর্বত্র, সব জায়গায় আছেন। আল্লাহ ইজ এভরিহোয়ার, এখানে কিন্তু বি থেকে ইজ আনতে হবে। ইট বি
10 years ago। এটা 10 বছর আগে হয় না হয়েছিল? 10 বছর আগে তো অতীত হয়ে গিয়েছে, তাহলে হবে ইট ওয়াজ 10 years ago। ইট ওয়াজ 10 years ago। অন অফ মাই ফ্রেন্ডস বি এমপ্লয়েড পারসন। অন অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা ওয়াজ এমপ্লয়েড পারসন। দেশের নাম দেখতে প্লুরাল হলেও, দেশ বা বই এর নাম দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। দা হান্ড্রেডস, এটা একটা বইয়ের নাম, বিখ্যাত একটা বই, দা হান্ড্রেডস। আমরা কি করি, তা দা হান্ড্রেডস, তাহলে এখানে এস আছে, এখানে আর বা ওয়ার দেই। নো, দা হান্ড্রেডস ইজ এ ফেমাস বুক। দা হান্ড্রেডস একটা বিখ্যাত বই। হুম তারপর কি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। দেখেন, দ্য ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু সমগ্রটা একসঙ্গে বোঝাচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার যে যুক্তরাষ্ট্রগুলো রয়েছে, 52টা অঙ্গরাজ্য রয়েছে, সমগ্র রাজ্যকে একত্রে বোঝাচ্ছে ইউএসএ। দা ইউএসএ, এখানে ইজ হবে, ভার্বটা কিন্তু কখনো আর বা ওয়ার হবে না। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। যুক্তরাষ্ট্র একটি স্বাধীন দেশ। কোন সেন্টেন্স যদি জিরান্ড দ্বারা শুরু হয়, কি দ্বারা বলেন? কোন সেন্টেন্স যদি জিরান্ড দ্বারা শুরু হয়, সাবজেক্টের স্থানে ভার্ব থাকে। সাবজেক্টের স্থানে কি থাকে? ভার্ব। এই দেখেন, আমি একটু আগে বলেছিলাম যে আইট রাইস, প্রথমে কি ছিল? প্রথমে সাবজেক্ট ছিল, কিন্তু এখানে ভার্ব চলে এসেছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। সুন্দর একটা নিয়ম মনে রাখবো সবাই প্লিজ। কোন সেন্টেন্স যদি জিরান্ড দ্বারা শুরু হয়, সাবজেক্টের স্থানে ভার্ব থাকে। সাবজেক্টের স্থানে কি থাকে? জিরান্ড দ্বারা শুরু হলে ওই সাবজেক্টের জায়গায় সেই জিরান্ডিয়াল ভার্বটা চলে আসে, জিরান্ড চলে আসে। অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা খুব ভালো ব্যায়াম। হেল্পিং দ্য পুয়ার ইজ আ কোয়ালিটি অফ অ্যান অনেস্ট গাই। দেখেছেন, দরিদ্রকে সাহায্য করা একজন সৎ লোকের গুণ। বিইং অনেস্ট, বিইং অনেস্ট ইজ আ গ্রেট ভার্চু। সৎ হওয়া। তাহলে আমরা এতদিন জেনেছি যে সাবজেক্ট প্রথমে বসে, কিন্তু এখানে বলা হচ্ছে সেন্টেন্স যদি জিরান্ড দ্বারা শুরু হয়, সাবজেক্টের স্থানে ওই জিরান্ড বসবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো আমরা এই জায়গাটা আবারও দেখব। আমরা গত ক্লাস আমাদের যে পড়াটা দিয়েছিলাম, এখানে সম্ভবত ডে 8 বা ডে 9 ছিল, সেই জায়গাটা আপনারা সবাই বের করবেন। এখন আপনাদের এইখান থেকে একটু বলতে হবে, দেখি আমরা কে কি করে রেখেছি, একটু ফিডব্যাকটা নিব সবাই, আমরা একটু বের করি, ঠিক আছে? ডে 9 তারা পরস্পর কলহ করছিল, এটা ডে 9 ছিল না ডে 10 ছিল? প্লিজ হেল্প মি। ওকে, ডে 9 না ডে 4? হাবিবা সুলতান। হুম ও, তাহলে তো অনেক দূরে চলে গিয়েছে। ডে 11। কত পৃষ্ঠা? হ্যাঁ, নতুন বইয়ের এইটা পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিব, আমি একটু দেখে নিই। এখন আমরা এই প্রেজেন্টেশনটা নিয়ে, আমাদের যে হোমওয়ার্কটা ছিল এটা নিয়ে, তারপর এটা আমি বলে দিব। অবশ্যই। হুম। তবে একই সাথে দুইটা ক্লাস হচ্ছে কিভাবে? একই সঙ্গে দুইটা ক্লাস হচ্ছে? জি স্যার, সোহাগ স্যারের ক্লাসটা শুরু হয়েছে বলছিল 10:30টায়, সেটা এখন 10টায় শুরু করছে। না, স্যার তো 11টার পরে শুরু করবে, আপনারা 11টার পরে হ্যাঁ পাবেন। হ্যাঁ, কিন্তু স্যার আজকে 10টায় শুরু করছে। তাহলে স্যার মনে আমরা কি হয় করবো? আজকের জন্য এই রুটিনটা এলেবেল আমি স্যারকে বলে দিব, ঠিক আছে? এটা সব মানে ঠিক করে নিব, কোনো জি সমস্যা হবে স্যার, না। এটা হ্যাঁ দুইটা হ্যাঁ, ক্লাস করতে পারবো না তো স্যার আমরা। পারবেন না, হ্যাঁ দুইটা ক্লাসে হলে আপনাদের অনেক সমস্যা হবে, আমি স্যারকে আজকে আজকেই। 10টা স্যার, আর সোহাগটা 11:30টায় বলা ছিল। হ্যাঁ, না গত ক্লাসগুলো কিন্তু সোহাগ স্যারের গত ক্লাসগুলো 11:30, আমার ক্লাস শেষ হওয়ার পরে ওইটা শুরু হতো। তো আমি জি আজকে, স্যার, আচ্ছা সেকেন্ড ব্যাচ থেকে আমি করছি। আজকে আমি ক্লাস নিব, এটা হয়তো স্যার জানে না, আমি স্যারকে এটা বলে দিব, ঠিক আছে? স্যার স্যার টাইম ঠিক থাকে না স্যার, উঠার পরে টাইম চেঞ্জ স্যার, টাইম ঠিক থাকে না যে রুলগুলো দিলেন স্যার। এটা নতুন বইয়ের কোন চ্যাপ্টার স্যার? হ্যাঁ, বলবো বলবো, প্লিজ আমি একটু এখানে আসি স্যার আগে। কেমনে স্যার বলবেন স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড স্যার। বুঝিনি। সোহাগ স্যার কোনো কথা বলতে দিত না, না হয় আমরা আরো আগে মানে আমাদের সমস্যাগুলো বলতে পারতাম। এখন আপনার স্যার কথা বলতে দিচ্ছেন না। যেমন হ্যাঁ, তো এখন মাইকটা অফ করে রাখেন স্যার আমাদের। আমি চিঠি, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ হিসাবে একই বাংলা মিনিং দিবে, যে আমি এখনো বা আমি চিঠিটা লিখিনি। আবার এইটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ বাক্য হিসাবে আপনি ধরতে পারবেন, আমি চিঠিটা লিখিনি বা আমি এখনো চিঠিটা লিখিনি। তো যাই হোক, আমরা টেন্সটা ভালোভাবে শিখবো, সবার কাছে আমার অনুরোধ থাকবে। এখানে সুন্দর একটা ভালো প্রশ্ন করেছেন যে স্যার কোনটা ঠিক হবে। এখন এইটা নির্ভর করে এর আশেপাশের সেন্টেন্স গুলা দেখতে হয়। এখানে তো আমি হঠাৎ করে একটা বাক্য, একটা সিম্পল সেন্টেন্স আমি লিখেছি, কিন্তু কোনো প্যাসেজের ভিতরে যদি থাকে, তাহলে ওই প্যাসেজের আগে বা পরে কোন ধরনের বাক্য রয়েছে, সেই সিকুয়েন্স অনুসারে আপনাকে বসাতে হবে। যদি বলা হয় আমার বাবা বাড়ি চলে এসেছে, কিন্তু আমি এখনো ভাত খাইনি, তাহলে আপনাকে বুঝতে হবে এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভে করতে বলছে। কেন? এর প্রথম যে বাক্যটা ছিল, এর পূর্বের বাক্যটা, আমার বাবা বাড়ি চলে এসেছে,
বাবা আপনাকে বলে গেল যে খোকা আমি বাজারে যাচ্ছি, আমি আসার আগে তুমি ভাত খেয়ে নিও। তো বাবা চলে এসেছে, আপনি ভাত খেতে পারেননি, আপনি বলছেন যে আমার বাবা বাড়ি চলে এসেছে কিন্তু আমি এখনো ভাত খেয়ে পারিনি, বাবা ভাত খাইনি। এটা তাহলে প্রথম বাক্যটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, বাবা বাড়ি চলে এসেছে, তাহলে এই বাক্যটা আপনাকে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ হিসাবে করতে হবে। এইটা ওই বাক্যের সিচুয়েশন অনুযায়ী করতে হবে। আর এমনি যদি এখানে শুধু একটা কোনো জায়গার একটা সিম্পল বাক্য থাকে, এর আগে পরে কিছু না থাকে, তখন আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন, এটা সঠিক হবে। তো আমি এখনো চিঠিটা লিখিনি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? হ্যাঁ। হুম, বলেন তাহলে কিভাবে বলতে চাচ্ছেন, বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করেন। বেটার ইয়েট না কি যেন বাক্যটা বলেন, আপনি ইংলিশটা বলেন, পুরো ইংলিশের বাক্যটা বলেন, আপনি কি বলতে চান সেটাই বলেন। এইটার অর্থ কি দাঁড়ায় জানেন? এইটা, হ্যাঁ, আমি ওইটা বলতে চাচ্ছিলাম, আই ডোন্ট রাইট দ্য লেটার বা রাইট এ লেটার, এটা লিখলে বাক্যটা দাঁড়ায় গিয়ে এমন, আমি চিঠিটা লিখি না। কিন্তু এখানে আপনি যদি প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ হিসাবে করেন, তাহলে বাক্যটা মোস্ট কারেক্ট হবে, আই হ্যাভেন্ট রিটেন দ্য লেটার ইয়েট, অথবা আই ইয়েট রাইট দ্য লেটার। অর্থাৎ এখানে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট অনুসারে করেন। আর যদি আপনি পাস্ট ইনডেফিনিটে করেন, এর নেগেটিভ হিসাবে আই ডিডেন্ট রাইট দ্য লেটার, আই ডিডেন্ট রাইট দ্য লেটার, এটাও অনেকটা রাইট হয়। কিন্তু যদি আপনি প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে করতে যান, তাহলে কিন্তু আপনার মিনিংটা ঠিক যেভাবে আছে এইভাবে আসে না। আব্বা টাকা পাঠায়নি, দেখেন এই বাক্যটা যদি আমি একটু বলি, আব্বা টাকা, হুম, বলেন বলেন। হুম, আই অ্যাম ইয়েট টু দিবেন না আই হ্যাভ ইয়েট টু দিবেন, কোনটা? আই অ্যাম ইয়েট টু দিলে বাংলাটা কেমন দাঁড়ায় আপনি বলেন। হবে না স্যার, আই হ্যাভ হবে, আই হ্যাভ ইট আমি লিখি না স্যার। এখানে আই অ্যাম দিলে আপনি কখনো মিলাতে পারবেন, আই হ্যাভ দিলে একটা কথা হয়, কিন্তু অ্যাম দিলে তো হয় এমন যে আমি চিঠিটা লিখি না। কিন্তু এখানে কি রয়েছে, ভার্বটা একটু খেয়াল করবেন না প্লিজ, আমি চিঠিটি লিখিনি। অর্থাৎ বুঝাতে চাচ্ছে কি, যে আপনাকে আমি বলে গেলাম যে আপনি আজকে বিকেলের ভিতরে এই চিঠিটা লিখবেন। তো আমি বিকেল 5টায় আপনাকে ফোন করলাম যে আপনি কি চিঠিটা লিখেছেন? আপনি বলছেন যে স্যার আমি এখনো চিঠিটা লিখিনি। তার অর্থ কি দাঁড়ায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। তো আপনি ইয়েট দিয়ে করলেও আপনাকে হ্যাভ ব্যবহার করতে হবে, কিন্তু অ্যাম দিয়ে যদি করেন, আই এম ইয়েট টু রাইট দ্য লেটার, আপনি বুঝাতে চাচ্ছেন এইটা যে স্যার ইয়েট মানে তো একটা নেগেটিভ কথা আসে, তাই না? এমনটা কিন্তু যারা ইয়েট নিয়ে বলছেন বলতে চাচ্ছেন। কিন্তু অ্যাম ইয়েট টু, আই এম ইয়েট টু রাইট দ্য লেটার, এইটা হবে। কিন্তু এই যে লেখাটা আমি এখানে লিখে রেখেছি, এই যে সেন্টেন্সটা বাংলা, এই অনুসারে কিন্তু আপনি করতে পারবেন না। ওটার অর্থ হয়ে যাবে আমি চিঠিটা লিখি না। কিন্তু আই হ্যাভ ইয়েট টু রাইট দ্য লেটার যদি দেন, তখন হবে আমি চিঠিটা লিখিনি। আচ্ছা, আমরা নেক্সটে চলে আসি, একটা নিয়ে বেশি সময় না, রুট হবে না আবার, রুট, এই রুট বলছেন কেন? এখানে তো রাইট বলতে হবে, ইয়েট দিলে কখনো অন্য ফর্ম হবে না। আই হ্যাভেন্ট সেন্টেন্স রিটেন লেটার ইয়েট। ইয়েস, দেখছেন এই বাক্যগুলো তৈরি করতে গিয়ে আমাদের কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো থাকবে না, টেন্সটা ভালো করে বুঝবেন। ইয়েটের ব্যবহার আমি স্পোকেন রুলের নিয়মগুলো কেন করাই, প্রতিনিয়ত করাবো এখন থেকে। যারা ভালোভাবে এটা নিতে পারবেন, তাদের এই ধরনের বাক্য কখনো ভুল হবে না। এটা একজন বলেন, আব্বা টাকা পাঠায়নি। হুম, আই হ্যাভেন্ট, আমি বলে দেই, আই হ্যাভেন্ট, আই হ্যাভ নট রিটেন দ্য লেটার, অথবা আই ইয়েট বা আই হ্যাভ ইয়েট রাইট রিটেন দ্য লেটার দিতে পারবেন। এখানে দুইটা নিয়মেই করতে পারবেন, ইয়েট ব্যবহার করে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ব্যবহার করে করতে পারবেন। কিন্তু এখানে অ্যাম, ইজ বা প্রেজেন্ট ইনডেফিনিটিভ নিয়মে করা যাবে না, যেহেতু এখানে লিখিনি, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। আপনারা যদি প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করেন, তাহলে বাংলা মিনিং পাল্টে যাবে, আমি চিঠিটা লিখি না। আচ্ছা যাক, এইটা বলেন, আব্বা টাকা পাঠায়নি, কি হবে? এমডি মনোয়ারুল হক বলেন। ফাদার ডিড নট সেন্ড দ্য মানি। ফাদার ডিড নট সেন্ড দ্য মানি, মতিন এখনো পৌঁছায়নি। He has not arrived yet. তুমি এখনো পড়া শেখোনি। You haven't learned to read it. আমি এখনো যাইনি। I have not gone it.
গান বলা যাবে না, গান মানে বন্দুক, আমরা অনেকেই এটা ভুল বলি, গন বলবেন, এটা ডিকশনারিতে সার্চ দিবেন, প্রত্যেকের হাতে টাচ ফোন আছে, ওখানে স্পিকার বাটনে টাচ দিয়ে দেখবেন ওখানে উচ্চারণটা আসবে গন, হ্যাঁ, GUN, গান শব্দের অর্থ বন্দুক, আর এটা হবে হচ্ছে গো ওয়েন্ট গন, মনে রাখবো আমরা একটু। সে এখনো খায়নি। He has not eaten it. থ্যাংক ইউ, আপনি অনেকগুলো বলেছেন, এইবার দেখি একটু মেয়েদের ভিতর থেকে কেউ একটু বলবেন। মৌসুমী দত্ত, এইগুলা পরের থেকে আপনি বলেন। পিয়া এখনো আসেনি, সে এখনো ঘুমায়নি। হুম, স্যার, বলেন 8 নাম্বার থেকে। পিয়া হুম, সবাই এখানে পিয়া ইয়েট ব্যবহার করে বলছে, এইভাবে দেরি করলে হবে না, দ্রুত বলতে হবে। বশির উদ্দিন, হুম, 8 নাম্বার থেকে বলেন। পিয়া এখনো আসেনি, সে এখনো ঘুমায়নি। Pia has not came yet. সে এখনো ঘুমায়নি। হুম রানী hasn't bought the book yet. হুম আপনার ব্যাপারটা বোঝেননি। Haven't you understand the matter? হুম তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? Has your father sent money? আবার বলেন, তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন, কি হবে? পাঠিয়েছেন। হুম, আপনি ঠিক বলেছেন, তো এটা আবার বলেন। হ্যাভ ইউর ফাদার সেন্ড মানি, হ্যাঁ, এস, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, মনে রাখবেন, এটা ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে, আমি অনেকগুলো শীট দিয়েছি ভার্ব ফর্মের। ঠিক আছে, হুম হুম শুনেছো? Have you heard the news? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, হার্ড বানান কি? HCAR. HAR, হেয়ার, হেয়ার মানে শোনা, এইটা থেকে এসেছে হেয়ার্ড বা হার্ড, বুঝতে পেরেছেন? হুম, প্রচুর পরিমাণে এগুলো মুখস্থ করতে হবে। জয়নাব, আপনি পরের থেকে একটু পড়বেন প্লিজ, এইখান থেকে। সে কি রচনাটি লেখেনি? সে কি রচনাটি লিখেনি? ডিডন্ট শি রাইট দ্য এসে? তুমি কি সাপ মারো নাই? ডিডন্ট ইউ কিল দ্য স্নেক? অথবা হ্যাভ নট ইউ কিলড দ্য স্নেক? তুমি কি তাকে দেখা দেখো নাই? ডিডন্ট ইউ সি হিম? রহিম কি গাভীটি এখনো বিক্রি করে নাই? ডিডন্ট রহিম সেল দ্য কাউ স্টিল? আমরা কি দেরি করেছি? হ্যাভ উই লেট? হ্যাভ উই লেট, থ্যাংক ইউ, হ্যাঁ, এই বাক্যটা সবাই কিন্তু ভুল বলি। হ্যাভ উই লেট, এখানে কিন্তু আমরা লেট মানে দেরি করা, হ্যাঁ, আর হ্যাভ মানে, লেটের 3টা ফর্মই কিন্তু এক, লেট লেট লেট। হ্যাভ উই লেট, আমরা কি দেরি করেছি? তারপর তোমরা কি আমাকে দেখেছো? হ্যাভ ইউ সিন মি? হ্যাভ ইউ সিন মি, তুমি মিথ্যা বলেছো, ইউ হ্যাভ টোল্ড এ লাই। হুম হুম আমরা তাকে সাহায্য করেছি। উই হ্যাভ হেল্পড হিম। মা খাবার রান্না করেছেন। মাদার হ্যাভ কুকড ফুড। আমরা দেরি করেছি। উই আর লেট। উই আর লেট, বা আমরা দেরি করেছি, প্রেজেন্ট পারফেক্ট এর নিয়মে বলেন উই হ্যাভ লেট। উই হ্যাভ লেট। উই হ্যাভ লেট, হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ভালো পড়েছেন, প্রত্যেকটা বাক্যই সঠিক হয়েছে। আব্দুল গনি, ক্যান ইউ হেয়ার মি? ওকে, ডে 12 আজকে করিয়ে দিব, তুমি কি আমার সাথে যাচ্ছ? শিশুটি ঘুমাচ্ছে না, বালিকাটি কি কাঁদছে না? 16 নাম্বার, অবশ্যই। 16 নাম্বারে কি রয়েছে? তুমি কি সাপটি মারো নাই, কি হবে? ডিডেন্ট ইউ কিল দ্য স্নেক? ডিডেন্ট ইউ কিল দ্য স্নেক? হ্যাভেন্ট ইউ কি, হ্যাঁ অবশ্যই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করলে না, ডিড নট ব্যবহার করলে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ হলো, কোনো ব্যাপার না। এটা আপনি বললাম তো, আমি প্রথমেই এগুলো সেরে দিয়েছি, আপনি 3টা ভাবে করতে পারবেন, এর মিনিংটা কিন্তু সেম হয়, কিন্তু ওখানে ইংলিশের স্ট্রাকচারটা ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, নূতনদের ভিতরে থেকে কারা একটু কথা বলবেন, যারা প্রতিদিন কথা বলে, এনাদের তো ফ্লুয়েন্সি, কথা বলার অভ্যাস হয়ে গেছে। মনির মোড়ল, বলতে পারবেন প্লিজ? আনমিউট, আপনি তো রেইজ হ্যান্ড প্রেস করেননি, তারপর আপনাকে একটু ডেকে নিচ্ছি। মনির মোড়ল পারবেন? এই ট্রান্সলেশন গুলো করতে পারবেন? মোর্শিদা আক্তার, আপনারা শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট করে বলেন, শুনতে পাইলেও বলবেন, বলতে পারলেও বলবেন, না পারলেও বলবেন, আমাকে শোনা যায়। মোর্শিদা আক্তার, মোজাম্মেল হোসাইন। দেখেন, কথা বলতে এই যে যারা অনেকক্ষণ ধরে আমার সঙ্গে দেখছেন তর্ক বিতর্ক করলাম, আমরা শিখতে পারলাম, এই প্রথম বাক্যটা নিয়ে আমাদের অনেক সময় কাটিয়েছি, তো এইটা যদি আমরা এখানে কথা না বলতাম শিখতে পারতাম না। তো শিখতে গেলে আপনাকে সামনে আসতে হবে, মুখ খুলতে হবে। ভাষা এমনই একটা জিনিস যেটা না বলে কখনো শেখা যায় না।
আমি অঙ্ক টিচারের কাছে অঙ্ক করতে গেলাম, আমি যদি মনে মনে ভাবি একটি কথাও বলবো না, আমি কিন্তু অঙ্ক শিখে বাড়ি চলে আসতে পারবো। স্যার আমাকে কলম দিয়ে লিখে বুঝিয়ে দিবে, আমি বুঝে বাড়ি চলে আসবো। কিন্তু ইংলিশ শিখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে, নিজের সঙ্গে নিজেকে বলতে হবে, টিচারের সঙ্গে বলতে হবে, ফ্রেন্ডদের সঙ্গে বলতে হবে। কথা যে যত বেশি বলবে তার কিন্তু এই জায়গাটা খুব ক্লিয়ার হবে। কথা না বললে কখনো কথা বলা শেখা যায় না। একটা জিনিস মনে রাখবেন, ইফ ইউ ডোন্ট ওপেন ইউর মাউথ ইউ ওন্ট বি স্পিক ইন ইংলিশ, ইউ ওন্ট বি এবল টু স্পিক ইন ইংলিশ। প্রচুর পরিমাণে আপনাকে টকেটিভ হতে হবে। যারা টকেটিভ হতে পারবে তারাই কিন্তু এই বাক্যগুলো শিখতে পারবে, তারাই কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। তো দেখেন আমি যে জায়গাটা দেখাচ্ছিলাম, আজকে এই শীটটা অন্তত শেষ করি। সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মনে রাখবেন এই দুইটা কথা বলেছি মাত্র। সেন্টেন্সে যদি নাও থাকে এবং অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দা বয় ইজ কাম নাও, কামে যদি ব্র্যাকেট দেওয়া থাকে, এই নাও শব্দটা থাকার কারণে এখানে আপনাকে দা বয় ইজ কামিং নাও, দা বয় ইজ কামিং নাও, বালকটি এখন আসিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উই আর ইট নাও, যদি কখনো কোনো পরীক্ষায় এমন বাক্য আসে উই আর ইট নাও, এই নাও থাকার কারণে আমরা এখনই খাচ্ছি, এখনই যাচ্ছি, এখনই চলছি, এখনই পড়ছি। বুঝতে পেরেছেন? অর্থাৎ কোনো বাক্যের ভিতরে যদি নাও এবং এট দিস মোমেন্ট এইগুলা থাকে তাহলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দা বয় ইজ কামিং নাও, উই আর ইটিং নাও, উই আর ডুইং দ্য সাম নাও, হি ইজ টকিং নাও, হি ইজ বাইং আ শার্ট নাও। এইগুলো কিন্তু এইভাবে করব। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তারা মাঠে খেলছে। কি হবে? দে আর প্লেইং নাও এট দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে মাঠে খেলছে। অলওয়েজ, অফেন, রেগুলারলি, সামটাইমস, ডেইলি, এভরিবডি ইত্যাদি থাকে। এক্ষেত্রে যদি সময়ের উল্লেখ না থাকে তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কি হয় বলেন তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বলছে অলওয়েজ, অফেন, রেগুলারলি, সামটাইমস, ডেইলি, এভরিডে ইত্যাদি থাকে। এক্ষেত্রে যদি সময়ের উল্লেখ না থাকে, সময়ের উল্লেখ থাকবে না এবং এগুলো থাকবে অফেন, অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, তবে এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন টিপু অলওয়েজ ডিস্টার্বস মি, এই অলওয়েজ মানে কি? টিপু সর্বদা আমাকে বিরক্ত করে। হি প্রিপেয়ার্স হিজ অ্যাসাইনমেন্ট রেগুলারলি, দেখছেন? অর্থাৎ সে তার বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট গুলো সে নিয়মিত, রেগুলার প্রস্তুত করে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেমন? আমি ভাত খাই, তারা স্কুলে যায়, তারা মাছ ধরে, সুমনা গান গায়। হ্যাঁ, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলাটা কি আমরা সবাই জানি? 12টা টেন্সের এই 12টা বাংলা আমাদের জানতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে ঘটমান বা চলমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্টের বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে ঘটমান পুরাঘটিত বর্তমান কাল। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, তাই না? তাই এখানে বলা হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, কি থাকে বলেন? উড দ্যাট, তাহলে সাবজেক্টের পরে কুড বসে। মনে রাখবো আমরা খুব ভালোভাবে, উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন উড দ্যাট আই কুড বি আ রাইটার লাইক উইলিয়াম শেক্সপিয়র। কি বলছে? সেন্টেন্সের শুরুতে উড দ্যাট রয়েছে, দেখেন, থাকে, সাবজেক্টের পরে কুড বসে। এই দেখেন সাবজেক্ট হচ্ছে আই। মনে রাখবেন উড দ্যাট থাকলে পরে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পর আবার কুড দ্যাট বা কুড বি বসবে। কুড দ্যাট না, কুড বি বা কুড। এই যে যেমন উড দ্যাট আই কুড বি আর রাইটার লাইক উইলিয়াম শেক্সপিয়র, আমি যদি উইলিয়াম শেক্সপিয়রের মতো একজন লেখক হতে পারতাম। উড দ্যাট আই কুড বাই আ স্যামসাং স্মার্টফোন, উড দ্যাট আই কুড ভিজিট সেন্ট মার্টিন। এই বাক্যগুলো আমরা উড দ্যাট ব্যবহার করে করব। উড দ্যাট আই কুড বি আ রাইটার লাইক উইলিয়াম শেক্সপিয়র, উড দ্যাট আই কুড বাই আ স্যামসাং স্মার্টফোন। তাহলে কি হচ্ছে? উড দ্যাট এর পরে সাবজেক্ট আর সাবজেক্টের পরে কুড আসবে। অ্যাডজেক্টিভের আগে দি বসলে সাবজেক্টিভ প্লুরাল হয় এবং সেই অনুসারে ভার্ব বসে। কি বললাম? অ্যাডজেক্টিভের আগে যদি দি থাকে, দি বসলে এবং সাবজেক্টিভ প্লুরাল হয়, সেই অনুসারে ভার্ব বসে। যেমন দেখেন রিস হচ্ছে অ্যাডজেক্টিভ, ধনী। কি হবে? রিস। এর আগে দি বসেছে, দা রিস আর নট অলওয়েজ হ্যাপি। এই অ্যাডজেক্টিভের আগে দা বসিয়ে এটাকে প্লুরাল করেছি, দা রিস, দা পুওর। এই জন্য কিন্তু এখানে ভার্বটা প্লুরাল হয়েছে। আমার এখানে ডেফিনেশনে কি বলছে? ডেফিনেশনে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে দি বসলে সাবজেক্টিভ প্লুরাল হয় এবং সেই অনুসারে ভার্ব বসে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। এটা একটা প্রভাব কিন্তু, বলতে পারেন এর অর্থ কি? দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। বলেন তো কি হবে?
অর্থাৎ গরিবেরা দিন এনে দিন খায়, দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। টু এর পর সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। টু এর পর কি বসবে? সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে রাখবেন, ইউ নিড টু গো দেয়ার ইন টাইম, তোমার সেখানে সময় মতো যাওয়া প্রয়োজন। ইন টাইম মানে যথা সময়ে। ইন টাইম আর অন টাইমের একটা ব্যবহার রয়েছে। আচ্ছা দেখেন, ইউ নিড টু গো দেয়ার ইন টাইম। আই উইল গো টু মার্কেট বাই আ মোবাইল, আমি মার্কেটে যাবো। এই যে আই উইল গো টু মার্কেট, টু বাই, দেখেছেন? টু এর পর সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মে, যে টু বাই, টু গো, এটা মনে রাখবেন। টু এন্ড, এটা কি হবে? নো, এখানে বলছে টু এর পর সাধারণত ভার্ব এর বেস ফর্ম বসবে। অ্যাজ ইফ, অ্যাজ দো দ্বারা দুইটি ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজটি ভার্বের প্রেজেন্ট টেন্স হলে এর পরবর্তী ক্লজটি ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা একটু বাক্যটা পড়ি। যেমন হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি ওয়ার ফুল, যেন সে বোকা, সে বোকার মতো কথা বলে। দ্য ম্যান বিহাভস, লোকটি আচরণ করে, অ্যাজ ইফ হি উন্ডেড দ্য প্রপার্টি, হি ওন্ড দ্য প্রপার্টি, লোকটির হাবভাব দেখে মনে হয় সে যেন এই সম্পত্তির মালিক। আমরা এই ধরনের কথা অনেক সময় বলা লাগে না? তো এখানে বলছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজটির ভার্ব প্রেজেন্ট টেন্স হলেও পরবর্তী ক্লজটির ভার্ব পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এই যে দেখেন, হি ওয়ার, তো এইগুলো কেন হচ্ছে জানেন? এখানে হচ্ছে হি ওয়াজ না হয়ে এখানে হি অজ নয়, হি ওয়ার কেন হবে? কারণ অবাস্তব কল্পনা বা এই ধরনের বাক্যগুলোতে অজের পরিবর্তে ওয়ার বসাতে হয়। দি ম্যান বিহেভস অ্যাজ ইফ, যেন হি ওন্ড দ্য প্রপার্টি, সেই সমগ্র সম্পত্তির মালিক ছিল। সিন্স বা ফর এর পর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা অলরেডি সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফর হয়। যাবত বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে হলে সিন্স বসে। আমরা এটা সবাই জানি। যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, আর উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1980, আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। হইতে থেকে চেয়ে এমনটি হলে সেখানে সিন্স বসবে, আর যদি যাবত বা ধরে থাকে সেখানে ফর বসবে। মনে রাখবেন, পিরিয়ড অফ টাইম থাকলে ফর, আর পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স। কি বললাম? পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট একটা সময়, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এখানে একটা পিরিয়ড, সময়ের একটা পিরিয়ড বোঝাচ্ছে। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আর কি হলো? উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস, আমরা এই বাড়িতে বসবাস করছি কখন? সিন্স 1980, 1980 সাল থেকে আমরা এই বাড়িতে বসবাস করছি। তাহলে সবাই একটু ছোট্ট করে মনে রাখবেন, পিরিয়ড অফ টাইম থাকলে ফর বসবে, আর ওই যে পয়েন্ট বোঝাচ্ছে একটা পয়েন্ট, 1980 সাল থেকে, অর্থাৎ হইতে থেকে চেয়ে থাকলে সিন্স বসাতে হবে, আর যাবত বা ধরে থাকলে ফর বসাতে হবে। মনে রাখবেন এই বিষয়গুলো। যদি হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি, দেখেন এই যে ক্লজ, আজকে একটা ব্যাচে ক্লজ পড়িয়েছি, আপনাদের আগামী ক্লাসে ক্লজটা পড়াবো, একটু স্মরণ করিয়ে দিবেন। আর টেন্সের যে বিষয়টা, সরি, ওই যে ট্রান্সলেশন, ওইটা ডে 11 এর পরে ডে 12 থাকবে, সবাই একটু মনে রাখবো আমরা। ডে 12টা সবাই একটু রেডি করে রাখবেন। এবং সঙ্গে সঙ্গে আরো একটা প্রেজেন্টেশন বা একটা প্যারাগ্রাফ পড়া দিচ্ছি, দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, আনবিয়ারেবল হিট অফ দ্য সান, অর্থাৎ বর্তমান দেখছি যে সারা বাংলাদেশের উপর দিয়ে একটা তাপ প্রবাহ, তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। তো এইটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে এইটার মেরিটস এবং ডিমেরিটস কি, এটা আমাদের দেশে কখন থেকে কখন শুরু হয়, এবং এইটার ফলে আমাদের কি কি ক্ষতি হয়, এটা নিয়ে একটু কথা বলতে হবে। দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, মনে রাখবেন সূর্যের প্রচন্ড তাপ। যদি হ্যাড বা ইফ যুক্ত ক্লজটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড, কুড এবং মাইট বসে। সুন্দর কথা বলেছে। যদি হ্যাড বা ইফ যুক্ত ক্লজটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন ইফ হি কেম, ইফ হি কেম, যদি সে আসতো, আই উইড গো টু দ্য মার্কেট, আমি বাজারে যেতাম। ইফ আই ওয়ার রিচ এনাফ, আমি যদি যথেষ্ট পরিমাণে ধনী হতাম, আই উড গো টু আমেরিকা, আমি আমেরিকায় যেতাম। কি বলা হলো? ইফ বা হ্যাড। দেখেন এখানে ইফ যুক্ত রয়েছে, ইফ আই ওয়ার রিচ এনাফ, যদি আমি যথেষ্ট ধনী হতাম। ইফ যুক্ত ক্লজটি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে আই ওয়ার, এখানে ওয়ার কেন বসেছে? এগুলো অবাস্তব কল্পনা হলে এখানে ভার্বটা চেঞ্জ হয়ে যায়। আই এর পরে সাধারণত জানি কখনো ওয়ার বসে না, ওয়াজ বসে। কিন্তু আমি যদি যথেষ্ট ধনী হতাম, আমি যদি তুমি হতাম, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড,
ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখছেন? তাহলে এই যে বাক্যগুলো, এগুলো এখানে বলছে যে ইফ অথবা হ্যাড যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটি, এই যে আই উড গো টু আমেরিকা, পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড, কুড এবং মাইট বসে। দেখেন এখানে উড বসেছে, কি বসেছে বলেন? উড। এই ক্লজটা ভালো করে বুঝতে হবে। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ। এখানে দুইটা বাক্য অংশ আছে, দেখেন এই একটা বাক্য অংশ আছে আর এখানে এই একটা বাক্য অংশ আছে। ইফ বা হ্যাড যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে দেখেন একই কথা একটু বিপরীত ভাবে বলেছি। প্রথম ক্লজটা পাস্ট ইনডেফিনিট ছিল, আর এই প্রথম ক্লজটা যদি এখন পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন দেয়ার। ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই উড হ্যাভ গন দেয়ার। এই প্রথমটা দেখেন হ্যাড কেম কাম বসেছে না, এই কামটা কিন্তু V3 এর কাম, বেস ফর্মের কাম না। কাম, কেম, কাম, V3 অংশ কাম। ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো বা যদি সে এসে থাকতো, এই যে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসে। এই যে দেখেন এখানে উড হ্যাভ বসেছে, আই উড হ্যাভ গন হোম। থার্ড কন্ডিশনাল, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দেখেন 40 মাইলস, আমরা অনেক মনে করি কি ওরে বাপরে এটা তো অনেক দূরত্ব 40 মাইলস, আবার এখানে এস আছে, এই জন্য এখানে অনেকে আর বসিয়ে দেয় প্লুরাল ভার্ব। নো, 40 মাইলস ইজ আ লং ওয়ে, 40 মাইল পথ অনেক দীর্ঘ পথ। 10 মিনিটস ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক, এই টপিকটা বর্ণনা করার জন্য 10 মিনিট সময় যথেষ্ট। 10 মিনিটস ইজ এনাফ হবে। মিনিটস কেন? এখানে একটা একক বুঝাচ্ছে, এই যে একই দৈর্ঘ্য 10 মিনিটস, এখানে কিন্তু অনেক আলাদা বুঝাচ্ছে না, সময়ের একটা একক 10 মিনিটস, অর্থাৎ একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। যেমন 40 মাইলস ইজ আ লং ওয়ে, 10 মিনিটস ইজ এনাফ টু এক্সপ্লেইন দ্য টপিক, এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য 10 মিনিট সময়ই যথেষ্ট। তাই না? এই বাক্যগুলো কিন্তু এইভাবেই করতে হবে। 60,000 টাকা, এই 6,000, এখানে 6,000 দেখেই প্লুরাল আর দেওয়ার দরকার নেই। 60,000 টাকা ইজ এনাফ টু বাই আ নিউ মোবাইল ফোন, 6,000 টাকাই যথেষ্ট একটা নতুন মোবাইল ফোন কেনার জন্য। উইথ ফ্যান্সি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। উইথ ফ্যান্সি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আই উইশ আই ওন দ্য গেম, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস, উপযুক্ত সময়েই তুমি তোমার বদ অভ্যাস ত্যাগ করেছিলে। ইট ইজ হাই টাইম উই বট আ মোবাইল ফোন, উপযুক্ত সময় আমরা একটা মোবাইল ফোন কিনেছিলাম। ইট ইজ হাই টাইম টু বা ইট ইজ হাই টাইম ইউ এট রাইস, উপযুক্ত সময়ই তুমি ভাতগুলা খেয়েছিলে। হইলের পর ভার্ব থাকলে সেটির সাথে আইএনজি যুক্ত হয়। সুন্দর একটা কথা বলেছে, হইলের পরে ভার্ব থাকলে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়, কিন্তু হইলের পর সাবজেক্ট থাকলে এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেখেন হইল ইট ওয়াজ রেইনিং, এই যে হইলের পর ভার্ব থাকলে, হইল ইট ওয়াজ রেইনিং, ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, কিন্তু হইলের পর সাবজেক্ট থাকলে অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হইল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন, অর্থাৎ হইল ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ ওয়াচিং টিভি, আর হইল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন, অর্থাৎ পরের যে ক্লজটি এটা কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে না, কিন্তু হইলের পর বলছে যে হইলের পর ভার্ব থাকলে সেটির সঙ্গে আইএনজি, যেমন আই ওয়াজ ওয়াচিং টিভি। বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে এরূপ অনুমান বুঝালে তখন ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে, যেমন রুহি উইল হ্যাভ রিচড নিউ মার্কেট বাই দিস টাইম, এখানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ, শ্যাল বা উইল প্লাস হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রুহি নিশ্চিত, এখানে অনুমান, এতক্ষণে মার্কেটে পৌঁছে গেছে, অনুমান করে বলা হচ্ছে বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হবে। রুহি উইল হ্যাভ রিচড, দেখেন এই যে উইলের পরে হ্যাভ আছে, আবার ভার্বের V3 আছে। আমি একটা কথা বলেছিলাম হ্যাজ, হ্যাভ, হ্যাড, কিওয়ার্ডটা মনে রাখবেন। হ্যাজ, হ্যাভ, হ্যাড কোনো বাক্যে বসলে সেই বাক্যের পরের ভার্বটি পারফেক্ট টেন্স হিসাবে বসে। লক্ষণীয় বিষয়, এখানে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, V3 হবে। তার মানে এই নয় কাজটি ফিউচার, বরং রুল অনুযায়ী বাক্যের অনুমান প্রকাশ পাচ্ছে, এরূপ ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স দ্বারা বর্তমানকে বোঝাতে পারে। ইফ যুক্ত ক্লজ, এই দেখেন ক্লজটা যারা ভালো করে বুঝেন
তারা এই রুলটা সহজে বুঝতে পারবেন। ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন ইফ হি কামস, এই ক্লজটুক কোন টেন্স বলেন তো? এই ক্লজটুক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ হি কামস যদি সে আসে, ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ইফ হি কামস যদি সে আসে, আই উইল গো, তাহলে আমি যাব। ইফ হি কামস, আই উইল গো। ইফ ইউ ওয়ান্ট ইট, যদি তুমি এটা চাও, আই উইল বাই। বাজারে গিয়েছেন, বন্ধুকে বলছেন, বন্ধু তুমি যদি মনে মনে এটা চাও, আমি এটা কিনবো, তাহলে বলা হচ্ছে ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লজটি কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। বাই এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে বলেন? বাই এর পরে ভার্বের সাথে আইএনজি। যেমন ইউ ক্যান সলভ ইট বাই ট্রাইং মোর, তুমি আরো চেষ্টা করার দ্বারা এটা সলভ করতে পারো। ইউ ক্যান এনজয় দ্য গেম বাই ওয়াচিং টিভি। দেখছেন, বাই ওয়াচিং টিভি, বাই ট্রাইং, অর্থাৎ এটাকে বলে বাই প্লাস জিরান্ড। কি বলা হয় বলেন? বাই প্লাস জিরান্ড। আমি আপনাদের ছোট্ট একটা রুল একটু দেখাই, যে রুলটার মাধ্যমে আমরা বাক্য সহজে তৈরি করতে পারি। হেয়ার ইউ ক্যান সি, দেখেন কিভাবে আমরা ছোট্ট ছোট্ট রুল ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো বলতে পারি এবং আমরা আমাদের কথাকে বৃদ্ধি করতে পারি। যেমন দেখেন, আমি খেতে পছন্দ করি, পছন্দ করা ইংরেজি হচ্ছে লাইক। কি হবে? লাইক। আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। যারা স্পোকেনটা শিখতে চাচ্ছেন একটু ভালো করে মনোযোগ হবেন। হি লাইকস ইটিং, আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি, ইউ লাইক ইটিং, তুমি খেতে পছন্দ করো। হি লাইকস ইটিং, এখানে লাইকস হলো কেন? কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট হচ্ছে একজন থার্ড পারসন। তাহলে আমি খেতে পছন্দ করি, তুমি খেতে পছন্দ করো, সে খেতে পছন্দ করে। তাহলে পছন্দ করা ইংরেজি হচ্ছে লাইক। পছন্দ করা ইংরেজি কি হবে বলেন? লাইক। পছন্দ করা ইংরেজি কি হবে? লাইক। কিন্তু এই লাইকের পরিবর্তে আমি যদি ভালোবাসি এটা বলি, তখন লাভ হবে, স্ট্রাকচার ঠিক থাকবে। আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি। এখানে বলেছি আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। তুমি খেতে ভালোবাসো, ইউ লাভ ইটিং। সে খেতে ভালোবাসে, হি লভস ইটিং। হি লভস ইটিং। দেখছেন, আমি রান্না করতে পছন্দ করি, আই লাইক কুকিং। তুমি রান্না করতে পছন্দ করো, ইউ লাইক কুকিং। সে রান্না করতে পছন্দ করে, হি লাইকস কুকিং। একবার লাইক দিবেন, একবার লাভ দিবেন। আমি রান্না করতে ভালোবাসি, অনেকে আছে না রান্না করতে খুব ভালোবাসে, তাদের একটা আর্ট বা এটা একটা তাদের প্যাশন বলা যায়। তো আমি রান্না করতে ভালোবাসি, আই লাভ কুকিং। তুমি রান্না করতে ভালোবাসো, ইউ লাভ কুকিং। সে রান্না করতে ভালোবাসে, হি লাভস কুকিং। এখন এই লাভের জায়গায় এখানে আপনি অন্য ভার্ব ব্যবহার করতে পারেন। কুকিং এর যেমন আমি রান্না করতে ভালোবাসি এটা না বলতে আমি ভ্রমণ করতে ভালোবাসি, আই লাভ ট্রাভেলিং। তুমি ভ্রমণ করতে ভালোবাসো, ইউ লাভ ট্রাভেলিং। তারা সে ভ্রমণ করতে ভালোবাসে, হি লাভস ট্রাভেলিং। এখানে আপনি লাভ বাদ দিয়ে এখানে আরো কিছু বলতে পারেন, ইট, হ্যাঁ, রাইট, তারপর এখানে পেলে, অর্থাৎ এখানে শুধু ভার্বটা চেঞ্জ করবেন, অবজেক্টটা চেঞ্জ করবেন, সাবজেক্টটা চেঞ্জ করবেন, রুলটা ঠিক থাকবে। রুলটা কি থাকবে দেখেন, রুলটা আপনাকে এই রুলটা ব্যবহার করতে হবে। হিয়ার ইউ ক্যান সি, এই যে সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্বের পর আইএনজি, আবার সাবজেক্ট প্লাস লাভ প্লাস ভার্বের পর আইএনজি। এই রুলটা যদি আপনি একটু মেইনটেইন করতে পারেন, আপনি অনেক কথা বলতে পারবেন। দেখেন এখানে নিচে দিয়েছি, আমি পড়তে ভালোবাসি, আই লাভ রিডিং। তুমি পড়তে ভালোবাসো, ইউ লাভ রিডিং। সে পড়তে ভালোবাসে, হি লাভস রিডিং। আমি ভ্রমণ করতে পছন্দ করি, যেটা বলেছিলাম, আই লাভ ট্রাভেলিং। তুমি ভ্রমণ করতে পছন্দ করো, ইউ লাভ ট্রাভেলিং, হি লাভস ট্রাভেলিং। আই লাভ ট্রাভেলিং। আই লাইক ওয়াচিং মুভি, অনেকে আছে না সিনেমা দেখতে পছন্দ করে, মুভি দেখতে, আই লাইক ওয়াচিং মুভি। এখানে লাইক দিতে হবে যখন পছন্দ করি হয়, আর যখন ভালোবাসি হয়, আমি সিনেমা দেখতে পছন্দ করি, আই লাইক ওয়াচিং মুভিস। আর আমি সিনেমা দেখতে ভালোবাসি, আই লাভ ওয়াচিং মুভিস। আমি ভালোবাসি, আই লাভ, আমি পছন্দ করি, আই লাইক। এইভাবে যদি রুলগুলো আমরা একটু প্র্যাকটিস করি, একটা রুল দিয়ে আমরা অনেক বাক্য করতে পারি। ইংলিশে কথা বলা একরকম, আর টোটাল গ্রামারটা ভালোভাবে জানা, এ টু জেড সবকিছু জেনে ফেলা, টোটাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়া, দুইটা দুই বিষয়। স্পোকেনের কোর্সে যারা ভর্তি হবেন তারা কিন্তু শুধু স্পোকেন পারবেন, অল্প সময়ের ভিতরে স্বল্প পরিশ্রমে কথা বলা শেখা যায়। এটা খুবই সহজ। এইভাবে যদি আপনাকে 50টি স্ট্রাকচার দেখাই, সারা দিনের ভিতরে আমরা যে কথাগুলো বলি, এ বেশি কথা না, হিসাব করে দেখবেন 2 থেকে 300 সেন্টেন্স হলে সারা দিন চালানো যায়। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি, এইগুলা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যারা প্র্যাকটিস করে তারা কিন্তু শিখতে পারে, যারা প্র্যাকটিস করে না
ফেলে রাখে, অনেকে আছে আমার এই ক্লাসটা পরবর্তীতে দেখার আর সুযোগ হয় না, তারা কিন্তু এটা শিখতে পারে না। দেখেন এই যে রুলগুলো শিখালাম, এই রুলগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনি যখন চাকরির পরীক্ষা দিবেন, কথা বলতে যাবেন, তখন এই জায়গাগুলোতে কিন্তু আর ভুল হবে না। তো আমাদের বইতেও কিন্তু এগুলো সাজানো আছে। স্পিক ইংলিশ উইথ সোনামুখ স্যারের যে বইটা রয়েছে, এই বইটা আমি বেশ কয়েকবার বলেছি, আপনারা অনেকে অলরেডি নিয়েও ফেলেছেন। এই একটি মাত্র বইয়ের মাধ্যমে আপনার ইংলিশের গ্রামার বলেন, প্রোনাউন্সিয়েশন বলেন, স্পোকেন বলেন, রাইটিং বলেন, ভোকাবুলারি বলেন, এই বইয়ের ভিতরে নিউজ পেপার কিভাবে রিড আউট করতে হয়, বিভিন্ন ধর্মীয় সংক্রান্ত, রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, অনেক ধরনের ভোকাবুলারি যেগুলো আমরা জানি না, অজানা ভোকাবুলারি, সেগুলো আমরা সংযোজন করেছি। এই বইটা একটা যুগান্তকারী বই হতে পারে। আমি বিগত ক্লাসগুলোতেও বলেছিলাম, যদি কেউ মনে করেন আমি বইটা নিব, আমরা অনেক জায়গায় অনেক পয়সা খরচা করি, একটা বই যদি আপনি কিনে রাখেন, আপনার সারা জীবনের একটা সম্পদ হবে। আপনি পড়তে পারবেন না শুধু, আপনার পরবর্তী জেনারেশন, এখানে প্রত্যেকের ছেলে মেয়ে, সন্তান সন্ততি রয়েছে, তারা কিন্তু এই বইটা পড়তে পারবে, নিতে পারবে, এবং এই একটি মাত্র বইয়ের মাধ্যমে 6 to 10, 6 to ইন্টারমিডিয়েট পর্যন্ত তার অন্য কোনো গ্রামার গাইড কেনা লাগবে না। বইটা নিয়ে দেখতে পারেন, পড়ে দেখতে পারেন, হোম ডেলিভারিতে যার যার বাসায় বইটা চলে যাবে 2 থেকে 3 দিনের ভিতরে। তো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, স্যারের ওয়েবসাইট রয়েছে, স্যারের নাম্বারও যাদের জানা রয়েছে, তারা এই বইটা একটু কাইন্ডলি নেবেন। আর যদি কেউ স্পোকেনের ব্যাচ করতে চান এইভাবে, যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, আমার এই নাম্বার একটু যোগাযোগ করবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট।